বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রুনা আফরোজ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুভ সকাল দিয়ে শুরু করছি আজকের আমার ব্লগটি। তো আজকে আমার কাজকর্ম আমি কিছুটা সেরে নিয়েছি, আর এখন আমি নুরাজকে কিছুটা লেখাপড়া করাবো, যেহেতু নুরাজ আজকে আমাকে ছাড়া লিখতেই চাচ্ছে না। তো আমি চাচ্ছি যে কিছুটা নুরাজের সাথেও বসে লেখাপড়া করাবো এবং আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করব। 20 পর্যন্ত লিখবে, ঠিক আছে? বলো। 1 থেকে 20, এখানে 10 পর্যন্ত লিখবে, তারপরে এখান থেকে 11 থেকে 20 পর্যন্ত। ভিউয়ার্স, আপনারা জেনে গেছেন আমি আজকে নুরাজকে পড়তে বসিয়েছি। নুরাজ আমাকে ছাড়া লিখবে না আজকে বলেছে, তাই আমি নুরাজকে নিয়ে বসেছি। অন্য কাজ আমার বন্ধ। তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও কিছু কথাবার্তা শেয়ার করি। তো আপনারা তো সবকিছু আমার সাথে আছেন, যেহেতু আমার অনেক কিছুই আপনারা জেনে গেছেন আমার ফ্যামিলির ব্যাপারে। আর আজকে আমার আম্মু ঘোড়াঘাট থেকে আসবে। আমার আম্মু গেছে আমার দাদি বাড়িতে ঘোড়াঘাটে। আপনারা অনেকে হয়তো বা জানেন, নুরাজ একটি ভিডিওতে বলেছিল নানুমণি ঘোড়াঘাট গেছে। তো আম্মা আসবে, খুব ভালো লাগতেছে। আম্মা প্রায় 2 মাস পরে আম্মা আমাদের কাছে আসবে। তো আম্মাকে ছাড়া তো আমরা কিছুই ভাবতে পারি না। আমরা 2টা বোন আছি, সব সময় আম্মাকে আমাদের থাকতেই হয়। আম্মাকে মানে আম্মা ছাড়া আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তো আম্মা আসবে, আমাদের খুব মানে আনন্দ হচ্ছে। নুরাজও খুব খুশি নানুমণি আসবে। নানুমণির মুখ এখনো মনে আছে। অনেকদিন গেছে, এখনো মনে আছে। আচ্ছা, নুরাজ ভুলে যায়নি নানুমণিকে, এতদিন বাড়িতে থাকার কারণেও ভুলে যায়নি, সেটাই বলতে চাচ্ছে নুরাজ। তো এই তো। আর হলো আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আব্বা মারা গেছেন। আব্বা মারা গেছেন গত বছর 13 তারিখে, আপনার জুলাই মাসে। তো এই বছর আব্বার 1 বছর পূর্তি হলো আব্বার মারা যাওয়ার। তো এই কারণে আমাদের মন তো খারাপ ছিল, যার জন্য আমার হাজবেন্ডের কালকে বার্থডে ছিল, আমরা সেই রকম ভাবে কোনো সেলিব্রেট করিনি। মনটা খারাপ ছিল সেই জন্য। আর এই তো। তো আজকে আমি আরো কিছু ব্যাপারে শেয়ার করব। যেমন আমার আব্বা আমাদের এই বাসাটায় যেই দিন আমরা মিলাদ করেছিলাম, শুধুমাত্র সেই দিনই আমার আব্বা এই বাসায় উঠতে পেরেছিল। বাট আমার আব্বা এই বাসায় আসলে থাকতে পারেনি। অনেক ঝামেলা ছিল, যেহেতু বাসাটা ডেভেলপারের কাছে দেয়া হয়েছিল। তো ডেভেলপারও অনেক দিন লেনদি করেছিল। আর আমার আব্বার একটু প্রবলেম ছিলই, তো আব্বার মানে ব্রঙ্কাইটিসের প্রবলেম ছিল। তো সব সময় শরীর খারাপ থাকতো আব্বার। তো এইরকম অবস্থায় আব্বা মারা গেল, এই বাসায় উঠতে পারলো না। সেটার জন্য অনেকটা কষ্ট আমাদের আছে ভিতরে, যে আব্বা এই বাসায় থাকতে পারলো না। তো যার কারণে আম্মারও আব্বা মারা যাওয়ার পর থেকেই আম্মার শরীরটাও খুব খারাপ। মানে সে আসলে মানসিক দিক দিয়ে ভেঙেই পড়ে গেছিল। কারণ 40-42 বছর একসাথে থাকা, সেই ব্যাপারটা হাজবেন্ড চলে গেলে আসলে কি হয়, আসলে এটা তো আমাদের এখনো অনুভব হয়নি, বা আমরা হয়তো একটা স্টেজে যে সেটা ফিল করতে পারবো। বাট আম্মাকে যতটা দেখি, মানে আম্মা পুরাটাই আব্বার উপর ডিপেন্ড ছিল। মানসিক দিক দিয়েও অনেকটা সে ভেঙে পড়েছে।
তো দেখা গেছে যে আমি চেষ্টা করি আম্মাকে যতটা রিলিফ করার, আম্মাকে প্রত্যেকটা ব্যাপারে আম্মার সাথে কথা বলা, সব সময় চেষ্টা করা যে আম্মা কি নিয়ে ভাবছে, কি চিন্তা করছে আব্বাকে নিয়ে, এরকম ব্যাপারে মানে সব সময় চেষ্টা থাকে আমার যে আম্মার ভিতরে যে কষ্টগুলো যদি আমার সাথে শেয়ার করে আম্মার কিছুটা ভালো লাগে। তো তো চেষ্টা থাকেই সব সময় আসলে। আর আমি যেহেতু বড়, আর আমার ছোট বোন যেহেতু চাকরি করে, জব করে, তো ও তো অতটা সময় পায় না যে আম্মার সাথে এতটা সময় স্পেন্ড করবে। যদিও আম্মা ওর একসাথেই থাকে, আম্মা ছোট বোন তো 3 তলায় থাকে। তো দেখা গেছে যে সব সময় ও ব্যস্ততার কারণে আম্মার সাথে হয়তো বা মানে আমি যেভাবে প্রত্যেকটা ব্যাপারে আম্মার সাথে কথা হয়, ডিসকাস হয়, ওই রকম ওর অতটা হয় না। তো এই বিষয়গুলো আম্মার ভিতরে কাজ করার কারণে আব্বা মারা যাওয়ার প্রায় 3 মাসের মাথায় আম্মা বাড়িতে গেছে, আমার নানি বাড়িতে, গাইবান্ধা। তো ওখানে যে আম্মা হাঁসের মাংস খেয়েছিল। তো হাঁসের মাংস তো অনেকেই আপনারা জানেন যারা হাই প্রেশারের পেশেন্ট আছেন, হাঁসের মাংসটা আসলে তাদের অ্যাভয়েড করাই উচিত। তো আসলে সবাই বাড়িতে গেলে যা হয় আর কি, সবাই খুব আনন্দ করে খাওয়া। তো যাই হোক, আল্লাহরও ইচ্ছা ছিল অবশ্যই। তো আম্মা এতটাই অসুস্থ হয়ে গেছিল, আমার ব্রেন হ্যামারেজ হয়ে গেছিল। তো সাথে সাথে আম্মাকে নিয়ে এসেছিলাম আমরা অ্যাম্বুলেন্সে করে, নিয়ে এসে আমরা হার্ট ফাউন্ডেশনে আমরা অ্যাডমিট করেছিলাম। ওখানে 3 দিন ছিল। ওখানে থাকার পরে আমার যত টেস্ট করা হলো, তারপরে তারা আবার বলল যে ব্রেনের সমস্যা হয়েছে, আপনারা নিউরোতে নেন। তো নিউরোতে যেহেতু অনেক রাশ থাকে, সেই জন্য আমরা পরে পপুলারে, ধানমন্ডি পপুলারে আম্মাকে অ্যাডমিট করেছিলাম। তো ওখানে ট্রিটমেন্ট করে আল্লাহর রহমতে আম্মা ভালো আছে। তারও আবার প্রায় 1.5 থেকে 2 মাসের মাথায় আম্মার আবার পেটের মধ্যে পেইন পেইন পেইন। তারপর আমরা আবার ইসলামী হসপিটালে নিলাম। তারপর ওখানে বলল অ্যাপেন্ডিসাইট অপারেশন করতে হবে। তাৎক্ষণিক আবার আম্মার অপারেশন হলো। হওয়ার পরে তারপরে আবার কিছুদিন আম্মা প্রায় মাসখানেকের মতো আম্মা ভালো ছিল। তো আবার আম্মা পেটের ব্যথা, আবার পেটের ব্যথা পেইন শুরু হলো প্রচন্ড। হ্যাঁ, এখানে আবার করো, বয়সনের ফোঁটা দাও। তো তারপরে আম্মার আবার পেইন হলো। তো আমরা আবার গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখালাম। তো উনি বলল যে আম্মার সম্ভবত আলসার আছে। তো উনি আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে আবার ওষুধ। তো আম্মা এই ওষুধের উপরেই আছে। তো আম্মা বলল যে অনেক দিন হয়ে গেল বাড়িতে যাওয়া হয় নাই, মানে এই আম্মার বাড়ি থেকে আসার পর থেকে একটার পর একটা আম্মা অসুস্থ। তো যার কারণে আম্মার আবার অনেক দিন গ্যাপ হয়ে গেল। আম্মা বলছে আমার তো আর ভালো লাগতেছে না, আমি আবার বাড়িতে যাব। তো যাই হোক, আবার এখানে শুরু হয়ে গেল করোনা, কোভিড-19। সেটার জন্য তো আম্মাকে কোথাও পাঠানো যাবে না। তারপরে আমার এক মামা, মিলন নাম, সেই মামাকে দিয়ে আমরা আম্মাকে আবার পাঠিয়ে দিলাম বাড়িতে আমাদের। 16 বানান কি হলো আব্বু? 1, 10, 6। 16 বানান কি বলো? শো, কোন স? স, ছ না স, কোন স বলো তো? এই তো, হ্যাঁ ঠিক আছে। এটা উচ্চারণ করতেছো না কেন তুমি? বারবার উচ্চারণ করতে হবে, তো উচ্চারণ না করলে ভুল হয়ে যাবে। তো যেখানে ছিলাম আর কি, যে আম্মা, হ্যাঁ ঠিক আছে। তো আম্মা বলছিল যে অনেকদিন বাড়িতে যাওয়া হয় না, তো মামাকে দিয়ে আমরা আর কি বাড়িতে পাঠালাম। এই হলো আমাদের। আম্মাকে নিয়ে সব সময় টেনশন থাকে যে আম্মা কি অবস্থা, ওষুধ খেয়েছে কিনা। যেহেতু আম্মার অনেকগুলো প্রবলেম, তো অনেক ওষুধ আম্মাকে খেতে হয়। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছে। আজকে নাইটেই আম্মা রওনা হবে ইনশাল্লাহ। কালকে সকালে আম্মা চলে আসবে আমাদের কাছে। জানি না আম্মাকে নিয়ে কখনো কোনো ভিডিও তৈরি করতে পারবো কিনা, আম্মা অ্যালাউ করবে কিনা। যদি আম্মা অ্যালাউ করে অবশ্যই আমি আপনাদের সাথে আমার আম্মাকে শেয়ার করব। হ্যাঁ, আম্মু তো দেখতেই পারবে।
তো এই আর কি আম্মাকে নিয়ে, যেহেতু আমি বড় মেয়ে, আমার বড় 2 ভাই আছে, তারপরে আমি 3 নাম্বার, বোনের মধ্যে আমি বড়। তারপরে তো নওশিনকে আপনারা চেনেন সবাই, যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না আমার ছোট বোন নওশিন। তো এই আমরা 4 ভাই বোন। তো নুরাজ, তোমার কি অবস্থা? লেখা 18, হ্যাঁ 20 পর্যন্ত লেখো তাড়াতাড়ি। 18, ঠিক আছে। আপনারা অবশ্যই আমার আব্বা যেন ব্যস্ত নসিব হয়, আমার আব্বা যেন বেচতে যেতে পারে, আল্লাহ যেন তার সব গুনাহ মাফ করে দেন, সেই জন্য দোয়া করবেন। এবং আমার আম্মার অসুস্থ শরীরটা যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের কাছে থাকে সব সময়, সেই জন্য দোয়া করবেন। এই তো। আর লিখে, হ্যাঁ এখানে শব্দ গঠন গুলাও লিখতে হবে। আচ্ছা আমি এখানে লিখে দেই শব্দ গঠন। এগুলো লিখবো না, এগুলো পারি না। রি পর্যন্ত পারি, রি পর্যন্ত পারি, ওগুলো পারি না। রি পর্যন্ত লিখি। এই যে দেখো লাল হয়ে গেছে। লাল তো হবে। নুরাজের চেষ্টা, কত তাড়াতাড়ি নুরাজ লেখা শেষ করে আনার সাথে খেলতে যায়। আসলে কোভিড-19 জন্য সবারই লেখাপড়ার খুব সমস্যা হচ্ছে, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা তো লেখাপড়া করতেই চায় না। স্কুলে গেলে প্রত্যেক দিন নিয়মের মধ্যে থাকে, রুটিনের মধ্যে থাকে, তখন দেখা যায় যে আসলে হয়ে যায়, বাট বাসায় থাকলে আসলে শুনতে চায় না বাচ্চারা কথা। জানি না আপনাদের বাচ্চারা কথা শোনে কিনা। ঠিক আছে, লিখো লিখো লিখো, কাঠ চিহ্নগুলো লিখো তাড়াতাড়ি। তো আপনারা অবশ্যই আমার বাবা মার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। নুরাজ এখানে 15 বানান, একারটা বোঝাই যাচ্ছে না। বাবা হাতের লেখাগুলো তো ভালো হয় নাই, আরো একটু সুন্দর করে লিখতে হবে, আর একটু সুন্দর করে লিখতে হবে। নুরাজ বসো। নুরাজ যে কত তাল বাহানা করে ভিউয়ার্স লেখার সময়। কি হলো বাবা? হ্যাঁ এটা পচা হয়ে গেল, তাই না? ওইকার কিভাবে হবে? হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, এখান থেকে লেখো, সুন্দর করে লেখো, শব্দ গঠনগুলো লেখো। যখন নুরাজের মন ভালো থাকবে নুরাজ ঠিকভাবে লিখবে, কোনো বিরক্ত করবে না। বাট যখন নুরাজের মন ভালো থাকবে না, লেখাপড়ায় মন থাকবে না, তখন সে কি অলস লিখছো সরে হাতে। তাহলে উচ্চারণ করে করে লিখতে হবে। শুধু মা হইলে মা হয়ে যায়, ময় আকারে মা হয়ে যায়। লিখো নুরাজ। লিখতেছি। প্রচন্ড পেশেন্ট নিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া করাতে হয়, বাবারা সেটা বোঝে না ভিউয়ার্স। বাবারা মনে করে কোনো বিষয় না বাচ্চাদেরকে লেখাপড়া করানো। যারা ঠিক আছে
নুরাজের কান্না থেমে গেছে, নুরাজ আবার লেখা শুরু করেছে। বাচ্চাদেরকে লেখাপড়া করানো অনেক কঠিন ব্যাপার, অনেক বাবারাই করান, যারা করান তারা তো জানেন, বোঝেন। মাদের অনেক কষ্ট করতে হয়, বাচ্চাদের পেছনে অনেক সময় দিতে হয়, অনেক পেশেন্ট নিতে হয়, পেশেন্ট নিয়ে থাকতে হয়, নিজেকে কুল রাখতে হয়। তো যদিও আমরা সব সময় কুল থাকতে পারি না, তাও চেষ্টা করি যতটা সম্ভব ঠান্ডা থাকা। নুরাজের লেখাপড়া শেষ হয়ে গেছে, আমি নুরাজকে ছুটি দিয়ে দিচ্ছি। নুরাজও চলে গেছে খেলতে আনাদের বাসায় 5 তলায়। আমি কালকে আমার হাজবেন্ড শাক নিয়ে এসেছে, আমি শাকগুলো একটু বেছে নিচ্ছি, আপনাদের সাথে গল্পও হয়ে যাচ্ছে, শাক বাছাও হয়ে যাচ্ছে আমার, তাই ভাবলাম যে শাকটা আমি বেছে নিই। তো আসলে আমাদের প্রত্যেকের জীবনের কিছু কিছু গল্প থাকে, জীবনের কিছু ব্যাপার থাকে, আমরা যেটা হয়তো বা কিছুটা শেয়ার করলে আমাদের কাছে অনেকটা হালকা লাগে। আজকে যেমন আমি আমার বিষয়ে অনেক কিছুই শেয়ার করলাম, আমার কাছে অনেক ভালো লাগলো, আমি অনেকটা আমার কাছে শান্তি লেগেছে। যে আসলে হয় না, অনেক সময় দেখা যায় যে আমরা কিছু শেয়ার করতে পারলে, কষ্টের কিছু শেয়ার করতে পারলে আমাদের কাছে অনেক ভালো লাগে। ঠিক তেমনি আর আপনারা তো অনেকটাই আমার কাছের মানুষের মধ্যে হয়ে গেছেন, যেহেতু আপনারা সব সময় আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে সব সময় উৎসাহ দেন, আমাকে বলেন। তো যার কারণে আমার এই কাজগুলো করার প্রতি আমার আরো স্পৃহা বেড়ে যায়। তো আজকে কি আপনাদের সাথে কি কোনো গান গাইবো? আপনারা কি বলছেন? আপনারা চান যে আমি একটা গান শোনাই? আজকে তো আসলে শনিবারে আমার মেয়ের ক্লাস থাকে না, স্কুলের কোচিং এর ক্লাস থাকে, স্কুলের ক্লাস থাকে না। তো দেখা গেছে যে অনেক কাজে সে আমাকে হেল্প করতে পারে, আবার অনেক কাজই আছে যেগুলো সে নিজে করতেই চায় না। যেমন তার পড়ার টেবিল সে ঠিক মতো গোছাতে চায় না, তার এলোমেলো থাকে সব সময় তার পড়ার টেবিলটা। তো আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে সবকিছু গোছানো হলে আমার সবকিছু ভালো লাগে। সবসময় আমি চেষ্টা করি যে সবকিছু গুছিয়ে রাখার। বাচ্চা মানুষ তো আসলে হয় এরকম। তো ভিউয়ার্স, আপনারা কি চাইছেন আমার গান শুনতে? তাহলে আমি একটি গান শোনাতে পারি আপনাদের জন্য। একটি গান আমি 2 থেকে 4 লাইন গাইছি, চেষ্টা করছি গানটি গাওয়ার। অনেক ভালো লাগার একটি গান। তো শুরু করি। মরিলে কান্দিস না আমার দান, জাদু মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়, জাদু মরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসা, যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকা। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসা, যাইবার কালে বাঁচি যেন
দায় মরিলে কান্দিস না আমার দায় জাদু মরিলে কান্দিস না আমার গানটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করেছি কিছুটা গাওয়ার জন্য, আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য। আমার চেষ্টা থাকে সব সময় যেন আপনারা কিছুটা আনন্দ পান। তো আমার শাকটা প্রায় বাছা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি এখন শাকগুলো সম্পূর্ণ বেছে নেব, নিয়ে আমি অন্য কিছু কাজে চলে যাব। ভিউয়ার্স, আমি শাকটা ভাজি করার জন্য প্রথমে আমি শাকটা সেদ্ধ করতে দিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে। এটা তো আসলে আমি রেসিপি দিচ্ছি না, যেহেতু একটা ব্লগে যাচ্ছে, যার জন্য আমি বলছি। আমার শাকটা কিছুটা সেদ্ধ হয়ে নিয়েছে, একটু সেদ্ধ হবে। আমার মাছের মশলাটা শেষ হয়ে গেছে, মাছের মশলাটা তৈরি করতে হবে। আপনারা অনেকেই চেয়েছেন আমার মাছের মশলা আমি কি কি ইউজ করি, তো এটার আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। এখন মাছের মশলার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের পাঁচফোড়ন, এখানে নিয়েছি জিরা 2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে নিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া। এগুলো আমি এখন শুকনো টালায় টেলে নেব। ধনিয়া এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, সবগুলো সম পরিমাণ 2 টেবিল চামচ করে সবগুলোই। তো যেহেতু আমার চুলায় এখন শাকটা হচ্ছে, শাকটা হলেই আমি তারপরে এগুলো শুকনো টালায় টেলে নিব। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম কালকে আমার হাজবেন্ডের বার্থডে ছিল। তো আনার আম্মু, যে আমার খালা, উনি কালকে পুডিং বানিয়ে দিয়ে গেছিল আমার হাজবেন্ডের জন্য। তো আমি কালকে খাইনি, যেহেতু আমার ভালো লাগতেছিল না কালকে রাতে। তো আজকে আমি খাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং খালাকেও থ্যাংক ইউ জানিয়ে দেই ভিডিওর মাধ্যমে। যদিও আমি খালাকে থ্যাংক ইউ দিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, সবাই বলল যে খুব টেস্টি হয়েছিল। তো খালার জিনিস সবসময় অনেক টেস্টি হয়, খালা যে কোনো রান্না করে অনেক মজা হয়। তো সেই জন্যই আর কি আমি একটু খেয়ে দেখি। অসাধারণ, অনেক মজা। আমার চুলায় রান্না হচ্ছে। ঠান্ডা পুডিং খেতে সবার ভালো লাগে। আমি ম্যাঙ্গো পুডিং বানিয়েছিলাম আমার আরেকটি ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। খুবই টেস্টি, অসাধারণ স্বাদের ম্যাঙ্গো পুডিং, আপনারা ট্রাই করবেন অবশ্যই। আমি দেখি শাক সেদ্ধ হয়ে গেছে বাগারের জন্য। এখন শাকটা বাগার আমি পরে দেব, আমি আগে মাছের মশলাটা রেডি করে নেব। আমি এখন সবগুলো মশলা একসাথে ঢেলে দিচ্ছি। যারা পাঁচফোড়ন পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন, এই মশলাটি তাদের জন্য না। আমার খুব ভালো লাগে, শুধু মাছেই না, অনেক ভাজিতেও আমি এটা দিয়ে থাকি, চচ্চড়িতেও দিয়ে থাকি অনেক সময়। ব্যাস
আমার ভাজা হয়ে গেছে। আমি গ্রাইন্ডারে এখন গ্রাইন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমার মশলা। এখন মশলাগুলো ঢেলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। শাক আমার সেদ্ধ হয়ে গেছে। আমি শাক বাগার দেব। রসুন কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট বলছি না, যেহেতু এটা আমার ব্লগে যাচ্ছে, আমি তো এখানে কোনো রেসিপি দিচ্ছি না, সেই জন্য আমি আমার মেজারমেন্টটাও বলার প্রয়োজন নেই। নর্মালি আমরা যেভাবে শাক ভাজি করি এটা তো আসলে দেখানোর কিছু নেই। শাক সবজি আসলে আমাদের প্রত্যেকদিন আমাদের খাবারের মেনুতে রাখা উচিত। আমি চেষ্টা করি। আমার আগের কিছু তরকারি রান্না করা ছিল, যার জন্য আমার আজকে বেশি কিছু রান্না নেই, শুধু শাক ভাজি করেছি। আমার আগের তরকারিটা গরম করলে আমাদের লাঞ্চের খাবারটা রেডি হয়ে যাবে। সেই জন্যই আজকে আমি বেশিটা সময় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, আমার কিছুটা কষ্ট শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সব সময়। আর শাকটা হয়ে গেছে, এখানে আমি এখন দিয়ে দিব। কাঁচামরিচ তো আমি আগেই দিয়েছি, যার জন্য এখন আর দেইনি কাঁচামরিচ। পর্যাপ্ত পরিমাণে 5-6টা কাঁচামরিচ আমি সেদ্ধর সময় দিয়েছিলাম, যার জন্য এখন আর আমার কাঁচামরিচটা লাগবে না। যেটা বলছিলাম, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, যেভাবে সাপোর্ট করে আসছেন এখনো আমাকে সাপোর্ট করবেন। আমার জন্য দোয়া করবেন আপনারা, আমার পরিবারের জন্য। ব্যস্ত হয়ে গেছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার এখন বাকি আছে গোসল করে আমি নামাজ টামাজ পড়ে তারপরে আমরা লাঞ্চ করে নেব। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এভাবে। এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। সবার জন্য দোয়া করবেন। আর আমি যেন আরো আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আসতে পারি, সেটার জন্য আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।